অবশেষে বিসিবির সভাপতি থেকে পদত্যাগ করলেন পাপন। আত্মগোপনে থেকেই ভার্চুয়ালি যোগ দেন জরুরি বোর্ড সভায় নতুন সভাপতি ফারুক আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, এমপি আহমদ হোসেন ও প্রাক্তন র্যাব মুখপাত্র সোহাইল আটক। দুপুরের পর তোলা হবে আদালতে। 10 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। নানা দাবি নিয়ে বিভিন্ন পেশার কর্মীদের বিক্ষোভ। 16 বছরের সংকট 16 দিনে দূর হবে না। ধৈর্য ধরার আহ্বান বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের। এবং ফেনীর বন্যা পরিস্থিতির আরও অবনতি। প্লাবিত 150 গ্রাম, চরম দুর্ভোগে হাজারো মানুষ। খাগড়াছড়িতে পাহাড়ি ঢলে ভাঙল সেতু, মুবাছড়ির সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন। সময় সংবাদের সঙ্গে আছে আমি মার্জিয়া শ্রেয়া। দীর্ঘ 1 যুগ পর অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করেছেন নাজমুল হাসান পাপন। বিসিবির জরুরি সভা শুরুর কিছুক্ষণ পর আসে এমন সিদ্ধান্ত। নতুন সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ফারুক আহমেদ। বোর্ড সভা শুরুর আগেই শোনা যাচ্ছিল আজই পদত্যাগের ঘোষণা দিবেন পাপন। অবশেষে সে গুঞ্জন সত্যি হলো। 2012 সালে সভাপতি মনোনয়ন এবং 2013 সালের নির্বাচনের পর বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির চেয়ারে বসেছিলেন পাপন। এরপর থেকে দেশের ক্রিকেটের অবিচ্ছেদ্য অংশ হয়ে ওঠেন তিনি। 2013 সালের পর 2017 ও 2021 সালে টানা 3 বার নির্বাচিত সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। তবে শেখ হাসিনা সরকারের পতনের পর আত্মগোপনে লন্ডনে চলে যান তিনি। সেখান থেকেই আজ ভার্চুয়ালি বোর্ড সভায় যোগ দিয়ে পদত্যাগের ঘোষণা দেন। নতুন সভাপতি নির্বাচিত হয়েছে সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পালন করা ফারুক আহমেদ। বোর্ড সভায় তাকেই দেশের ক্রিকেটের ভবিষ্যৎ কাণ্ডারি হিসেবে নির্বাচিত করা হয়েছে। এই মুহূর্তে সচিবালয়ে আছেন রিপোর্টার মাহবুব রিমন। সবশেষ খবর জানতে সরাসরি যাচ্ছি তার কাছে। বাংলাদেশের ক্রিকেট বোর্ডের সবচাইতে ক্ষুদ্রতম সভা, অর্থাৎ 11টায় শুরু হওয়ার কথা ছিল, 11টায় শুরু হয়ে গিয়েছিল এবং 45 মিনিটের মধ্যে সেই সভা শেষ হয়ে গেছে। একেবারে অনুমেয়ই ছিল আসলে যে নাজমুল হাসান পাপন পদত্যাগ করবেন, সেটাই হয়েছে এবং নতুন সভাপতি হিসেবে ফারুক আহমেদের নাম নির্বাচিত হয়েছে এবং তিনি আজ বিকেল 3টার সময় বিসিবির যে কার্যালয় রয়েছে, যে প্রেস কনফারেন্স রুম রয়েছে, সেই প্রেস কনফারেন্স রুমে তিনি আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। শুধুমাত্র ফারুক আহমেদই নয়, নতুনভাবে বোর্ড ডিরেক্টর নির্বাচিত হয়েছেন নাজমুল আবেদিন ফাহিম, জানেন যে ক্রিকেট বিশ্লেষক ও কোচ, এবং এই দুইজনকে জানেন যে জাতীয় ক্রীড়া পরিষদ থেকে যেহেতু এই দুইজন নির্বাচিত হয়েছেন বিসিবির ডিরেক্টর হিসেবে, বাকি যেই 22টি পদ রয়েছে, আলমগীর হোসেন আলম মারা যাওয়ার কারণে বরিশালের ডিরেক্টর, বাকি যে 22টি পদ রয়েছে সেই 22টি পদ থেকে ঠিক কতজন বোর্ড ডিরেক্টর পদত্যাগ করবেন সে বিষয়ে আসলে এখন পর্যন্ত আমরা জানতে পারিনি। তবে আমরা যতদূর জানতে পেরেছি সেই সংখ্যাটা 13 বা 14, হয়তো বিকেলবেলা আনুষ্ঠানিকভাবে যখন কথা বলবেন তখন সেই সংখ্যাটা আমরা বলে দিতে পারবো। তার আগে যদি পুরো আজকের যে ঘটনার সামারি আপনাদের করতে চাই, জানেন যে নাজমুল হাসান পাপন তার পদত্যাগের বিষয়টা নিশ্চিত হয়েছিল 11টার সময় যে বোর্ড সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানে 8 জন বিসিবি ডিরেক্টর উপস্থিত ছিলেন এবং জাতীয় ক্রীড়া পরিষদের কোটায় আমরা যদি ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিমকে ধরি, সেই সংখ্যাটা 10। কোরাম হওয়ার জন্য কিন্তু কমপক্ষে 9 জন পরিচালকের প্রয়োজন ছিল। যদিও আমরা জানি গঠনতন্ত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে জরুরি কোনো সভায় আসলে কোরামের কোনো প্রয়োজন ছিল না, তারপরও কোরাম হয়ে গিয়েছে এবং সেখান থেকে সর্বসম্মতিক্রমে নাজমুল হাসান পাপন তার যে পদত্যাগপত্র, তিনি ইমেইলে সে পদত্যাগপত্র পাঠিয়েছেন। গেল 12 বছর ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ডে নাজমুল হাসান পাপন সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন এবং আমরা দেখেছি যে সকাল থেকে বিসিবির যে ডিরেক্টর রয়েছেন আকরাম খানকে আমরা দেখেছি, খালেদ মাহমুদ সুজনকে দেখেছি, কাজী এনামকে দেখেছি, মাহবুবা নামকে দেখেছি, আমরা ফাহিম সিনহাকে দেখেছি। তারা কিন্তু সর্বসম্মতিক্রমেই ইফতেখার মিঠুকে দেখেছি এবং সবাই মিলে কিন্তু নতুন যিনি সভাপতি রয়েছেন ফারুক আহমেদ, তাকে অভিনন্দন জানিয়েছেন এবং বাকি যে আনুষ্ঠানিকতা, বেশ কিছু আনুষ্ঠানিকতা রয়েছে, সেই আনুষ্ঠানিকতা কিন্তু তারা পরবর্তীতে বোর্ডে গিয়ে সারবেন। একটা বিষয় একটু জানিয়ে রাখতে চাই যে আইসিসির যে নিয়ম রয়েছে সেই নিয়মে কিন্তু পুরো যে বিসিবি, সেই বিসিবি ভেঙে দেওয়ার কোনো সুযোগ নেই আইসিসির গঠনতন্ত্র অনুযায়ী। সেক্ষেত্রে আসলে যেহেতু জাতীয় ক্রীড়া পরিষদ থেকে দুটো
বোর্ড ডিরেক্টর নির্বাচিত হন, সেই বোর্ড ডিরেক্টর দুজনেই কিন্তু পদত্যাগ করার কারণে, অর্থাৎ সাজ্জাদুল আলম ববি এবং জালাল ইউনুসের পদত্যাগের কারণে যে শূন্য হওয়া ফাঁকা পদ, সেই ফাঁকা পদেই কিন্তু নাজমুল আবেদিন ফাহিম এবং ফারুক আহমেদ তারা নির্বাচিত হয়েছিলেন এবং সেখান থেকে তারা ডিরেক্টর হয়েছেন। আরও একটা ব্যাপার একটু দর্শকদের জানিয়ে রাখতে চাই, শুধুমাত্র যে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতির পদ থেকে নাজমুল হাসান পাপন পদত্যাগ করেছে তাই নয়, আমরা যতদূর জানতে পেরেছি তিনি যে বিসিবি ডিরেক্টর রয়েছেন, অর্থাৎ আবাহনীর কোটায় তিনি নির্বাচন করে বিসিবির ডিরেক্টর হয়েছিলেন, সেই পদ থেকেও তিনি পদত্যাগ করেছেন, অর্থাৎ আরও একটি পদ কিন্তু শূন্য হলো। এবং যতদূর একটু আগে যেটা বলছিলাম যে একাধিক বোর্ড পরিচালক কিন্তু একাধিক বোর্ড পরিচালক হয়তো পদত্যাগ করবেন, যে একটা জটিলতা ছিল সেই জটিলতা কিন্তু অনেকাংশে কিন্তু অবসান হয়েছে। জানেন যে ফারুক আহমেদ দেশের ক্রিকেটের একেবারে পরিচিত মুখ, তিনি জাতীয় দলের সাবেক অধিনায়ক ছিলেন, দীর্ঘ সময় কিন্তু তিনি জাতীয় দলের প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেছেন এবং চান্ডিকা হাথুরু সিংয়ের সঙ্গে বনিবনা না হয় কিন্তু তিনি সেই হেড কোচ প্রধান নির্বাচকের দায়িত্ব ছেড়েছেন। ফারুক আহমেদের সভাপতি হওয়ার পরে কিন্তু একটা বিষয় সামনে এসেছে, শেষ পর্যন্ত চান্ডিকার ভাগ্যে কি আছে সেটা হয়তো খুব শিগগিরই জানা যাবে। তো এই ছিল আমার কাছে সচিবালয় থেকে বিসিবির যে বোর্ড সভা তার সবশেষ আপডেট। ৩টার সময় আনুষ্ঠানিকভাবে সংবাদ সম্মেলনে কথা বলবেন নতুন সভাপতি। বিসিবির সভাপতির পদত্যাগ এবং নতুন সভাপতি নির্বাচনের সবশেষ খবর জানতে সরাসরি ছিলাম সচিবালয়। মুক্তিযুদ্ধ বিষয়ক সাবেক প্রতিমন্ত্রী এবি তাজুল ইসলাম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক এমপি আহমদ হোসেন এবং র্যাবের সাবেক মুখপাত্র এম সোহাইলকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। তাদের ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে রাখা হয়েছে। দুপুরের পর ঢাকার সিএমএম আদালতে তুলে তাদের 10 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। তাজুল ইসলামকে রাজধানীর বনশ্রী থেকে, আহমদ হোসেনকে গুলশান এবং সোহাইলকে বনানী থেকে আটক করা হয়। 19 জুলাই পল্টন এলাকায় গুলিতে যুবদল নেতা নবীন তালুকদার হত্যা মামলায় আহমদ হোসেন ও এম সোহাইলকে গ্রেফতার দেখানো হয়েছে। এ বিষয়ে বিস্তারিত জানাতে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে আছেন সহকর্মী রাইদুল ইসলাম শুভ, সরাসরি যাচ্ছি তার কাছে। সাবেক মুখপাত্র এবং আওয়ামী লীগের যিনি নেতা রয়েছেন তাদের দুজনকেই কিন্তু গতকাল রাতে আটক করে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে এবং আজকে দুপুর বা 2টার পরে তাদেরকে আদালতে হাজির করার কথা রয়েছে। এবং আমরা ডিএমপির পক্ষ থেকে যেটি জানতে পেরেছি যে তাদেরকে 10 দিনের রিমান্ড চাইবে বলে আমরা যে বিষয়টি জানতে পেরেছি। এবং পুলিশের পক্ষ থেকে যেটি বলা হয়েছে যে পল্টন থানায় তাদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে। যুবদল এক নেতা কর্মী যিনি ছিলেন তিনি এই বৈষম্য ছাত্রবিরোধী আন্দোলনের সময় গুলিতে নিহত হয়েছিলেন গত 19 জুলাই। তারপরে তার পরিবার এই দুইজনের নাম উল্লেখ করে, বিশেষ করে যিনি রয়েছেন র্যাবের সাবেক মুখপাত্র এবং সদ্য নৌবাহিনী থেকে অবসরে পাঠানো মোহাম্মদ সোহাইল, তাকে আসামি করা হয়েছে এবং তার পাশাপাশি যিনি আওয়ামী লীগের নেতা রয়েছেন তাকেও কিন্তু এই হত্যা মামলায় আসামি করা হয়েছে বলে আমরা যেমনটি পুলিশের পক্ষ থেকে জানতে পেরেছি। এবং যেমনটা বলছিলাম যে তাদের দুজনকে কিন্তু পুলিশ গতকাল রাতে রাজধানীর বনশ্রী থেকে আটক করেছে আওয়ামী লীগের নেতাকে এবং সাবেক র্যাবের মুখপাত্রকে আটক করা হয়েছে রাজধানীর বনানী এলাকা থেকে। এবং আমরা যেটি জানি যে সেই সাবেক মুখপাত্র এম সোহেল, তার বিরুদ্ধে কিন্তু নানা দুর্নীতি, অনিয়ম, গুম, হত্যার অভিযোগ কিন্তু রয়েছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। যদি বলা যেতে পারে যে এই যে 5 আগস্ট আওয়ামী লীগ সরকারের পদত্যাগের, প্রধানমন্ত্রী পদত্যাগের পর থেকে কিন্তু আওয়ামী লীগের নেতাকর্মী এবং সরকারের ঊর্ধ্বতন যে সকল কর্মকর্তারা ছিলেন তারা কিন্তু আত্মগোপনে চলে যান এবং একে একে বিভিন্ন মামলার প্রেক্ষিতে তাদেরকে কিন্তু আটক করতে শুরু করে থানা পুলিশ। আমরা দেখেছি যে গত 2 দিন আগে কিন্তু আওয়ামী লীগের যারা সিনিয়র নেতাকর্মীরা ছিলেন এবং সাবেক মন্ত্রীরা ছিলেন তাদেরকে কিন্তু আটক করেছে। এক কথা যদি আমি বলতে চাই এই মুহূর্তে আমার কাছে যে সর্বশেষ তথ্যটি সেটি হচ্ছে যে দুপুর 2টার পরে তাদেরকে আদালতে তোলার কথা রয়েছে বলে আমরা যেমনটি জানতে পেরেছি। তো সবকিছু মিলিয়ে ডিবি কার্যালয় থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ছিলাম ডিবি কার্যালয়ের সামনে।
এদিকে রাজধানীর বনানীতে সাবেক বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপুর মালিকানাধীন ভবনে অভিযান চালিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। তবে তিনি সেখানে ছিলেন না। মধ্যরাত থেকে প্রিয় প্রাঙ্গণ নামের ভবনটিতে অভিযান শুরু করে তারা। এ সময় চারপাশ ঘিরে রাখেন সেনাবাহিনী, পুলিশ ও র্যাব সদস্যরা। রাতভর চলা অভিযানে কয়েকটি ভল্ট জব্দ করা হয়। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের 2 জন সমন্বয়ক ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর উপস্থিত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন বিপুর এই বাড়ি থেকে ছাত্র জনতার আন্দোলন দমাতে বিপুল অর্থ সরবরাহ করা হতো। এ ঘটনার তথ্য ও প্রমাণ জোগাড় করতেই অভিযান চালানো হয় ভবনের ফ্লোরগুলোতে। তবে অভিযানের খবরে আইনশৃঙ্খলা বাহিনীর কালক্ষেপণের অভিযোগ নেতাদের। আমাদেরকে যারা তথ্যটা দিয়েছিল তারা গতকালকেও প্রশাসনকে তথ্যটা দিয়েছিল, কিন্তু আমি আজকে যখন কর্তৃপক্ষের সাথে কথা বলি তারা তখনই বলেছিল গতকালকেও সারিনার সামনে এর ধরনের একটা অভিযোগ ছিল, সেটি ভুয়া ছিল, তারা অভিযান চালায় নাই। তার মানে কেউ এটাকে আপনার আড়াল করার জন্য আসলে অভিযানটি চালাতে দেয় নাই। কিন্তু আজকে যখন অভিযান চালাচ্ছে আমরা তো ইতিমধ্যেই দেখতে পাচ্ছি যে নগদ অর্থসহ বিভিন্ন বল্ট লকার উদ্ধার করা হচ্ছে। প্রায় 48 ঘন্টার মতো সময় দেওয়া হলো যে তাদের এইগুলো সরানোর জন্য বা এই আলামত মুছে ফেলার জন্য। সুতরাং এই ঘটনার এই গাফিলতি কিংবা এই ঘটনাগুলো লুকোচুরি ধামা চাপা দেওয়ার সাথে যারা জড়িত তাদের আমরা তদন্তের মাধ্যমে বিচারের মুখোমুখি করার দাবি জানাচ্ছি। কক্সবাজারের সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে চট্টগ্রাম থেকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় চট্টগ্রামের জিইসির মোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করে র্যাব। র্যাব 7-এর অধিনায়ক মাহবুবুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন। কক্সবাজারের টেকনাফে হত্যাচেষ্টা মামলায় বদিকে গ্রেফতার দেখানো হয়েছে। গ্রেফতারের পর তাকে চট্টগ্রাম থেকে কক্সবাজার নিয়ে যাওয়া হচ্ছে। আব্দুর রহমান বদি কক্সবাজার 4 আসনের সাবেক আলোচিত সংসদ সদস্য। ছাত্র আন্দোলনের সময় সাংবাদিক তাহির জামান প্রিয় নিহতের ঘটনায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সহ 7 জনের বিরুদ্ধে রাজধানীর নিউ মার্কেট থানায় একটি মামলা হয়েছে। মঙ্গলবার রাতে মামলাটি করেন তাহির জামানের মা শামসিয়ারা জামান। তবে পুলিশের বিরুদ্ধে মামলা নেয়ার ক্ষেত্রে গড়িমসি করার অভিযোগ ওঠে। প্রায় 12 ঘন্টা পর গতরাত 12টার দিকে মামলা রুজু করে পুলিশ। মামলায় 7 আসামির নাম উল্লেখ করা হয়েছে। প্রথম আসামি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, এরপরে আছেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুন, রমনা জোনের সাবেক ডিসি মোহাম্মদ আশরাফ ইমাম, রমনা জোনের সাবেক এডিসি হাফিজ আল আসাদ ও নিউ মার্কেট থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলামকেও আসামি করা হয়েছে। কোটা সংস্কার আন্দোলন চলাকালে 19 জুলাই ঢাকার গ্রিন রোডে গুলিবিদ্ধ হয়ে মারা যান তরুণ আলোকচিত্রী তাহির জামান প্রিয়। বিএনপি নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বেলা 11টায় চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে এ বৈঠক শুরু হয়। বৈঠকে উপস্থিত আছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ছাড়াও প্রতিনিধি দলে আছেন দলটির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেন, ডক্টর আব্দুল মঈন খান, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী ও নুরুল ইসলাম মনি এবং আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। এর আগে সোমবার বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বৈঠক করেছেন ইউরোপীয় ইউনিয়নের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত বার্নার্ড স্পানিয়ের। বৈঠকে দেশের সার্বিক পরিস্থিতি, অর্থনৈতিক অবস্থা, আগামী নির্বাচন, দেশে থেকে পাচারকৃত অর্থ ফিরিয়ে আনা প্রভৃতি বিষয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে। এদিকে 11 দফা দাবিতে বাংলাদেশ রেলওয়ে ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। সকাল 9টা থেকে রেল ভবন ঘেরাও করে 11 দফা দাবি জানান তারা। এ সময় শৃঙ্খলা বাহিনী হিসেবে বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীকে বেসামরিক শৃঙ্খলা বাহিনী হিসেবে সাংবিধানিক মর্যাদার দাবি জানান তারা। এছাড়া বাহিনীকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে রেশন, ঝুঁকি ভাতা প্রাপ্তি নিশ্চিত ও চৌকিতে মামলা রুজু বিধানের উদ্যোগ গ্রহণ করতে হবে বলেও দাবি করেন তারা। আমরা 8,250টা গ্রেডে বেতন পাই কেন? অন্যান্য শৃঙ্খলা বাহিনী সবাই যেভাবে ট্রেনিং করে আমরাও সেইভাবে ট্রেনিং করি, তারপরেও কেন আমরা বাহিনী হিসেবে গণ্য হচ্ছি না, বাহিনীর সুযোগ সুবিধা পাচ্ছি না? সবাই আমরা আমাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না। 8 নম্বর ধারার 1 নম্বর ধারা উপধারায় আছে রেলওয়ে নিরাপত্তা বাহিনী সরকারের আন্ডারে থাকবে।
আমরা কোনো অধিদপ্তরের আন্ডারে থাকতে চাই না, আমরা রেল মন্ত্রণালয়ের আন্ডারে থাকবো। এনআইডির স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ইসিতে স্থানান্তর সহ 2 দাবিতে নির্বাচন কমিশনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। সকালে নির্বাচন কমিশন ঘেরাও করেন আইডিইএ প্রকল্পের কর্মকর্তা কর্মচারীরা। তারা বলেন, এই প্রকল্পের আওতাধীন কর্মীদের অবিলম্বে আউটসোর্সিং থেকে রাজস্বের অধীনে নিয়ে আসতে হবে। এ সময় তারা অনির্দিষ্টকালের জন্য এনআইডি সেবা বন্ধের ঘোষণা দেন। মঙ্গলবার বিকেল থেকে এই কর্মসূচি শুরু হয়। দাবি মেনে নেওয়া পর্যন্ত চলবে বলে জানান তারা। আইডিইএ প্রকল্পের অধীনে সারা দেশে কাজ করছেন 2000-এর বেশি কর্মকর্তা কর্মচারী। দীর্ঘ 17 বছর যাবৎ এনআইডির সেবা দিয়ে যাচ্ছি। আমরা এনআইডি তৈরির মূল কারিগর। একটাই দাবি, আমাদের আউটসোর্সিং থেকে আমাদের আইডিয়া-2 প্রকল্পকে রাজস্বকরণ করতে হবে। আমরা নির্বাচন অফিসের প্রাণ, আমরা ছাড়া নির্বাচন অফিস চলবে না। যখন কাজ সম্পূর্ণ হয়ে যায় তখন আমরা হয়ে যাই আউটসোর্সিং এর কর্মচারী। আমাদের বিভিন্নভাবে বৈষম্যের শিকার হতে হয়। আমরা চাই আমাদের চাকরিকে বৈষম্যতা দূর করে আমাদেরকে যেন স্থায়ীকরণ করা হয়, রাজস্বকরণ করা হয়, আমাদের জন্য ভবিষ্যৎ সৃষ্টি করা হয়, আমরা যেন একটা পরিবার নিয়ে বাঁচতে পারি। ম্যাটস, ডিএমএফ ও এলএমএফ পাশ করা শিক্ষার্থীদের ডিপ্লোমা মেডিকেল প্র্যাকটিশনার বিবেচিত করার প্রতিবাদে কেন্দ্রীয় শহীদ মিনারে বিক্ষোভ চলছে। বিস্তারিত জানাতে সেখান থেকে যোগ দিচ্ছেন রিপোর্টার মনির হোসেন। যাচ্ছি তার কাছে। সংস্কারের দাবিতে রাজপথে নেমেছেন মেডিকেলের এমবিবিএস এবং বিডিএস চিকিৎসকরা। তারা আজকে দুপুর থেকে অর্থাৎ সকালের পর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে তারা অবস্থান নিয়েছেন। তারা বিভিন্ন দাবি নিয়ে আসলে এখানে নেমেছেন। তাদের যে দাবি, স্বাস্থ্য ব্যবস্থার যে সংস্কার আসলে এতদিন হয়নি, সেই স্বাস্থ্য ব্যবস্থার সংস্কার আসলে তারা দাবি করছেন। এবং সেই সাথে এই এমবিবিএস এবং বিডিএস যে চিকিৎসকরা আছেন তাদের একটাই দাবি যে অন্যান্য যেসব কোয়াক এবং বিভিন্ন যে ডিপ্লোমাগুলো আছে এবং অপচিকিৎসার যেই একটি কথা বলা হয়ে থাকে, অপচিকিৎসা করা হয়ে থাকে, সেক্ষেত্রে আসলে তারা বলছেন যে এই অপচিকিৎসা তখনই করা হয় যখন এমবিবিএস এবং ডিগ্রিধারী ছাড়া অন্যান্য যেই শর্ট কোর্স আছে এবং অন্যান্য যে ডিগ্রি আছে সেগুলো নিয়ে নিজেদেরকে ডাক্তার দাবি করার যে একটি প্রবণতা আছে, সেই প্রবণতার কারণে আসলে দেশেই অপচিকিৎসাগুলো হচ্ছে। এখন তাদের এখানে যারা আজকে শহীদ মিনারে যে কয়েক হাজার চিকিৎসক অংশ নিয়েছেন, সেই চিকিৎসকদের মধ্যে রয়েছে এমবিবিএস এবং বিডিএস এর ঢাকা মেডিকেল সহ বিভিন্ন মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষার্থী এবং ডাক্তাররা আসলে এতে অংশ নিয়েছেন। তারা দাবি করছেন তাদের যে এমবিবিএস এবং বিডিএস ডিগ্রিধারী ছাড়া কেউই আসলে চিকিৎসক অর্থাৎ ডাক্তার পদবি ব্যবহার করতে পারে না এবং তারা সেটি নিশ্চিত করার দাবি জানাচ্ছেন। এবং তারা এখান থেকে বিএমডিসির যে পুরো কমিটি আছে এবং বিএমডিসির সবার যে কমিটি আছে সেই কমিটির আসলে পদত্যাগ দাবি করছেন। এবং তারা যা বলছেন যে এই সাদা অ্যাপ্রন শুধু তারাই পরবেন এবং তারা অভিযোগ করছেন যে একজন এসএসসি পড়ুয়া শিক্ষার্থীও নিজেকে ডাক্তার হিসেবে দাবি করছেন এবং সেক্ষেত্রে দেশে যে অপচিকিৎসা ছড়িয়ে পড়ছে তারা আসলে এর বিরুদ্ধে সোচ্চার হয়েছেন। যে স্বাস্থ্য ব্যবস্থা এতদিন আসলে যেগুলো সম্ভব হয়নি, তারা বলছেন যে এখন যেহেতু দেশ নতুন করে স্বাধীন হয়েছে শিক্ষার্থীদের আন্দোলন থেকে, সেই আন্দোলনের পর দেশ নতুন করে সংস্কার হচ্ছে, সেক্ষেত্রে তারা চান আসলে যে স্বাস্থ্য খাতেরও সংস্কার প্রয়োজন এবং এই স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে তারা এই শহীদ মিনার, কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হয়েছেন। এবং এখান থেকে তারা বলছেন এই সংস্কারের যদি উদ্যোগ না নেওয়া হয় তারা এখান থেকে আরও বড় এবং পরবর্তী যে কর্মসূচি প্রয়োজনে তারা আরও কঠোর কর্মসূচি দিতে পারে বলেও আমাদেরকে জানিয়েছে। তো কেন্দ্রীয় শহীদ মিনার থেকে চিকিৎসকদের যে আন্দোলন চলছিল, এই আন্দোলন থেকে এই ছিল আমার কাছে সবশেষ। সরাসরি ছিলাম কেন্দ্রীয় শহীদ মিনারে। এদিকে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের দাবির বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলেছেন 16 বছরের সংকট 16 দিনে দূর হবে না। দাবি পূরণের বিষয়ে সবাইকে ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। রাতে সোহরাওয়ার্দী মেডিকেল পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। এক ধরনের অনিয়মতান্ত্রিক শাসন চলেছে এবং একটা ক্ষত সৃষ্টি হয়েছে। আমি বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে আহ্বান জানাবো যে 16 বছরের ক্ষত কখনোই 16 দিনে কখনোই শুকায় না, তার জন্য সময় দিতে হয়। আপনারা এখন প্রত্যেকটা জায়গায় যেভাবে আন্দোলন করছেন বিভিন্ন দাবিতে, দেখুন
একটা 16 বছরে একটা ডিফল্ট সিস্টেমকে এটাকে স্বাভাবিকীকরণের জন্য সরকারকে একটা নির্দিষ্ট সময় দিতে হবে। এখন আপনারা এই একটি সংকটকালীন সময়টিকে পুঁজি করে যদি আপনারা অস্থিতিশীল করতে চান, তাহলে আমরা ধরে নিব যে আপনারা এই অন্তর্বর্তীকালীন সরকারকে আপনারা বিতর্কিত করার চেষ্টা করছেন। আপনাদের প্রতি আহ্বান থাকবে, আপনারা শান্তিপূর্ণভাবে আলোচনার দ্বার উন্মুক্ত। আমাদের অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা রয়েছেন তাদের কাছে আপনাদের আলোচনার দ্বার উন্মুক্ত। আপনারা আলোচনা করে আপনারা সিদ্ধান্ত গ্রহণ করুন। ছাত্র জনতার অভ্যুত্থানের পর উপাচার্য সহ রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ৭৯ জন শিক্ষক পদত্যাগ করেছেন। বিশ্ববিদ্যালয় খুলে দেয়া হলেও কার্যত অচল একাডেমিক ও প্রশাসনিক কাজ। শিক্ষার্থীরা বলছেন, দ্রুত শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনা না হলে সেশন জট আরও বাড়বে। আর অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান শিক্ষকদের। আব্দুল সালামের ছবি ও শাহিন আলমের তথ্য নিয়ে রিপোর্ট। ৫ আগস্ট ছাত্র জনতার অভ্যুত্থানের পর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ ৭৯ জন শিক্ষক বিভিন্ন দপ্তর থেকে পদত্যাগ করেন। ১৮ আগস্ট বিশ্ববিদ্যালয় খুলে দিলেও কার্যত নেই কোনো একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম। ব্যক্তি উদ্যোগে ক্লাস নিচ্ছেন কয়েকটি বিভাগের শিক্ষকেরা, যেখানে শিক্ষার্থীদের উপস্থিতি একেবারেই কম। এ অবস্থায় সেশন জটের শঙ্কায় শিক্ষার্থী। এখানে সেশন জট বা অন্যান্য একাডেমিক কাজে বাধাগ্রস্ত হচ্ছে। তো আমাদের দাবি হচ্ছে যে অতি শীঘ্রই যেন বিশ্ববিদ্যালয়ের ভিসি নিয়োগ হতে শুরু করে যেন একাডেমিক কার্যক্রমগুলো সচল হয়। আমাদের ক্লাস খুলে দেওয়া হোক, আমরা আগের মতো করে সুন্দরভাবে ক্লাস করব। আর তারপরে হচ্ছে আমরা যেন আর সেশন জটে না পড়তে হয়। শিক্ষার্থীরা যেন তাদের একাডেমিক জায়গা থেকে ক্ষতিগ্রস্ত না হয়, সেজন্য বিশ্ববিদ্যালয়ের নির্বাচিত ডিন আছেন, একাডেমিক কাউন্সিল আছে, তারপর হচ্ছে আমাদের শিক্ষকরা আছে, সবচেয়ে বড় কথা। তো তাদের সাথে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা একটা মিট অ্যারেঞ্জ করে তাদের সাথে বসে এই যে স্থবিরতা সেটা কাটিয়ে ওঠার চেষ্টা করব। শিক্ষকরা বলছেন, বিশ্ববিদ্যালয়ে শিক্ষা গবেষণা পরিবেশ ফিরিয়ে আনতে উপাচার্য নিয়োগের কোনো বিকল্প নেই। অচল অবস্থা কাটিয়ে দ্রুত সমস্যা সমাধানের আহ্বান তাদের। যত দ্রুত সম্ভব এখানে ভাইস চ্যান্সেলর দেওয়া দরকার, যাতে করে তারা এই প্রাতিষ্ঠানিক কার্যক্রমটা চালু করতে পারে। না হলে আমাদের শিক্ষার্থীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। চ্যান্সেলর নিয়োগ দিলে এখানে 1200 শিক্ষক আছে, অনেক শিক্ষক দক্ষ, সৎ, পূর্ব অভিজ্ঞতা আছে, তাদেরকে এনে এই প্রশাসনের এই শূন্য পদগুলো পূরণ করবে এবং দ্রুত সময়ের মধ্যেই এটা হলো সমাধান হয়ে যাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বর্তমানে ৫৯টি বিভাগের অধীনে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ২৬,০০০। সময় সংবাদ, রাজশাহী। উজানের ঢল আর টানা বৃষ্টিতে অবনতি হচ্ছে ফেনীর বন্যা পরিস্থিতি। তৃতীয় দফা বন্যায় পরশুরাম, ফুলগাজী ও ছাগলনাইয়া উপজেলার ১৫০ শতাধিক গ্রাম প্লাবিত হয়েছে। মুহুরী, কহুয়া ও সিলোনিয়া নদীর পানি পরশুরাম পয়েন্টে বিপদসীমার ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। ভাঙা বাঁধের ২৪টি অংশ এবং কয়েকটি স্থান বাঁধ উপচে লোকালয়ে ঢুকছে পানি। শিশু, বৃদ্ধ ও গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন বানভাসীরা। সাগরের সৃষ্ট লঘুচাপের কারণে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টি এবং ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানির তোড়ে ফেনীর মুহুরী, কহু এবং সিলোনিয়া নদীর পানি বাড়তে শুরু করে। মঙ্গলবার সেই পানি বৃদ্ধি পেয়ে বিপদসীমার ৫৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হয়েছিল। সেই বিপদসীমা ১৮০ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে, যার ফলে বাঁধ টপকে এবং ভাঙ্গা অংশ দিয়ে একের পর এক পানি হু হু করে লোকালয়ে ঢুকে প্লাবিত হচ্ছে নিম্নাঞ্চল। ফেনীর ফুলগাজী, ছাগলনাইয়া এবং পরশুরামের ১৫০ শতাধিক গ্রাম ইতিমধ্যে প্লাবিত হয়েছে এবং পানি যেভাবে প্রবেশ করছে তাতে নতুন নতুন গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। পরিস্থিতি এতটা ভয়াবহ আকার ধারণ করেছে, স্থানীয় প্রশাসন বাংলাদেশ সেনাবাহিনী এবং কোস্টগার্ডের সহায়তা চেয়েছেন। ছোটকালে যেরকম দেখছি এরকম পানি দেখি, এরকম পানি আমার এই উমরে দেখি নাই আমি। পানি চাকরিতে যাইতাম লাগিয়েও যাইতে হারিয়েন না, রোডের উপরে হানি এক বুট। এই মুহূর্তে প্রশাসনের সর্বোচ্চ পর্যায়ে থেকে সবার জন্য সহযোগিতা কামনা করছি। পাশাপাশি নৌকা, স্পিড বোট হলে মানুষ হয়তো বা একটু সহযোগিতা হইতো। প্রশাসনের যারা আছে তারা বিষয়টা যাতে দেখে। গতকাল থেকেই কিন্তু পানি বেড়ে একের পর এক লোকালয়ে ঢুকে বাড়িঘর তলিয়ে যেতে শুরু করে। এতে শত শত পরিবার পানিবন্দী হয়ে পড়ে, যার কারণে গতকাল রাতেই সামাজিক যোগাযোগ মাধ্যমে এবং বিভিন্নভাবে ছবি ছড়িয়ে পড়তে থাকে। অনেকে আশ্রয় নিয়েছে ঘরের ছাদে, আবার অনেকে আশ্রয় নিয়েছে ঘরের চালের টিনের উপরেও। সামনে পর্যন্ত গেছিলাম, তারপরে আর মনোরঞ্জন হয় নাই। এখন আবার ব্যাগে আবার ফেনীতে যাইতেছি। আসছে ডাকাতুন, বাড়ির যেমন বাড়ির যেতে পারি। আমরা এই অবস্থায় ৩ কিলো পর্যন্ত হাঁটিয়েছিলাম, এই ১ হাঁটু রুচে পানি।
এখন আমরা এখান থেকে চলে যাবো রংপুর। মানুষের বাড়িঘর তলিয়ে গিয়েছে, ভেসে গিয়েছে পুকুরের মাছ, ফসল তো আগের 2 দফায় নষ্ট হয়ে গিয়েছে। ফেনীর পরশুরাম, ফুলগাজী এবং ছাগলনাইয়ার বেশিরভাগ সড়ক এখন এভাবেই পানির নিচে তলিয়ে, যার কারণে যোগাযোগ ব্যবস্থা সম্পূর্ণরূপে বন্ধ। গতকাল পানির তোড়ে একজন ভেসে গিয়ে নিখোঁজ হয়েছে, তার সন্ধান আজও পাওয়া যায়নি। এর আগে জুলাই মাসের প্রথম দিকে প্রথম দফায় এবং শেষের দিকে দ্বিতীয় দফায় বন্যার কবলে পড়েছিল। এই নিয়ে তৃতীয় দফায় ভয়াবহ আকার বন্যার কবলে পড়তে হয়েছে ফেনীর এই 3 উপজেলার লক্ষাধিক মানুষকে। আতিয়া সজল, সময় সংবাদ, ফেনী। বাংলাদেশে হচ্ছে না আসন্ন নারী টি-20 বিশ্বকাপ। 3 অক্টোবর থেকে অনুষ্ঠিত হতে যাওয়া এই আসর শেষ পর্যন্ত অনুষ্ঠিত হতে যাচ্ছে সংযুক্ত আরব আমিরাতে। গণমাধ্যমের সূত্র মতে নারী টি-20 বিশ্বকাপের ভবিষ্যৎ ঠিক করতে মঙ্গলবার এক জরুরি বৈঠকে বসেন আইসিসি কর্মকর্তারা। ভার্চুয়াল সেই বৈঠকেই সিদ্ধান্ত নেওয়া হয় সংযুক্ত আরব আমিরাতে আসর আয়োজনের বিষয়ে। চলমান পরিস্থিতিতে বাংলাদেশে বিশ্বকাপ আয়োজন নিয়ে সংশয় তৈরি হয়। এ ব্যাপারে সিদ্ধান্ত নিতে খুব একটা সময়ও হাতে ছিল না। 20 আগস্টের মধ্যে ছিল চূড়ান্ত সিদ্ধান্তের বাধ্যবাধকতা। আইসিসির বোর্ড সভায় উপস্থিত সদস্যদের পর্যবেক্ষণে বাংলাদেশের বর্তমান পরিস্থিতি তুলে ধরা হয়। এমন পরিস্থিতিতে বৈশ্বিক টুর্নামেন্ট আয়োজনের পক্ষে মত ছিল না সংশ্লিষ্টদের। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। অবশেষে বিসিবির সভাপতি থেকে পদত্যাগ করলেন পাপন। আত্মগোপনে থেকেই ভার্চুয়ালি যোগ দেন জরুরি বোর্ড সভায় নতুন সভাপতি ফারুক আহমেদ। সাবেক প্রতিমন্ত্রী তাজুল ইসলাম, এমপি আহমদ হোসেন ও প্রাক্তন র্যাব মুখপাত্র সোহাইল আটক। দুপুরের পর তোলা হবে আদালতে। 10 দিন করে রিমান্ড চাইবে পুলিশ। এই ছিল সময় সংবাদে, সঙ্গেই থাকুন সময়ের।